আকাশ যেন হঠাৎ করে সমস্ত অবরুদ্ধ ক্রোধ উগরে দিচ্ছে। মুহূর্তে মুহূর্তে ঝড়ো হাওয়ার গাছপালা কেঁপে উঠছে, আর প্রলয়ের মতো বৃষ্টি নেমে এসেছে মাটির বুকে। প্রতিটি ফোঁটা যেন পাহাড়ি ঢলের জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পৃথিবীর বুকে। চারপাশে শুধু জল, কাদার ছাপ আর তুমুল শব্দে নেমে আসা শ্রাবণের জবাবহীনতা। রাস্তাঘাট সব যেন এক একটা ক্ষত বিক্ষত চিত্রকল্প, গর্তে জমে থাকা পানিতে আর কাদামাখা পথ যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত শহর। পথচারীদের কষ্ট চোখে পড়ার মতো, পা ডুবিয়ে পা ফেলে সামনে যাওয়া যেন এক একটা পরীক্ষার চূড়ান্ত অধ্যায়। যানবাহনগুলোর চাকা কাদা ও পানিতে আটকে যায় বারবার, আর চারপাশে শুধু একটানা ঝাপসা হয়ে আসে। বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা ঝুমুরের। রাস্তায় একটা মানুষ তো দূরে থাক, কাকপক্ষী পর্যন্ত নেই, অথচ নবীন ঠায় দাঁড়িয়ে আছে। কি করছো? এটা চলো, ভিজে গেছি আমরা। নবীন এখনো দাঁড়িয়ে আছে, নড়ছে না। ঝুমুর বিরক্ত হয়ে বলল, থাকো তুমি, গেলাম আমি। ঝুমুর যেতেই নেবে আকস্মিক হাতে টান পড়ে তার। পুরুষষ্ঠ বক্ষে এসে পড়ল সে। পিট পিট চোখ করে তাকানোর চেষ্টা করে সে। চোখের পাতা ছুঁয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটা। চোখ মেলে তাকানোর পূর্বে পুরুষ ওষ্ঠদয় ছুঁয়ে যায় তার কপাল। অনাকাঙ্ক্ষিত চুম্বনে ক্ষীণ কেঁপে উঠল ঝুমুরের অন্তঃস্থল। শোনো, হুট করে ভালোবেসে ফেলেছি, এখন তুমি মেনে নাও বা না নেও, কিছু করার নেই। এরকম প্রেমের প্রস্তাবে ঝুমুর হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। চুপ রইল ক্ষীয়ৎকাল, অতঃপর বলল, কি বলবে আবার, বলো। খুব যত্নে হাতটি ছেড়ে দিল নবীন। চোখে মাদকতা মেশানো। রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে সে। পকেট থেকে বের করে আনে খুবই স্নিগ্ধ একটা জিনিস, বেলি ফুলের মালা। অনেকেই তো গোলাপ ফুল রিং দিয়ে প্রপোজ করে, আমি না হয় ভালোবেসে বেলি ফুলের মালা দিলাম, তুমি কি তা সদানন্দে গ্রহণ করবে? ফিসেল হাসা ঝুমুর। এবার কি বলা উচিত না কি করা উচিত, মোটেও নয়। এরকম প্রেম নিবেদন কয়জন করেছে তাকে? সবাই তো বহু কথা বলে, এহেন করে ত্যান করবে, কিন্তু কয়জন ভালোবেসে সানন্দে গ্রহণ করবে? গ্রহণ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ক্ষণিকের জন্য থমকে যায়, দ্বিধা নিয়ে শুধোই। কি শর্ত? আমাকে কি দিতে পারবে? ফাঁকা ঢোক গেল সে। দেওয়ার মতো কোনো কিছুই তো নাই তার কাছে। ঝুমুর, আমার কাছে আমি ছাড়া তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। যদি চাও তাহলে বুক ভরা ভালোবাসা দিতে পারি, সারা জীবন পাশে থাকবো, কথা দিতে পারি। খুব বেশি না হলেও যতটুকু ভালো রাখা যায় ততটুকু চেষ্টা করতেই পারি। ডান হাতটা বাড়িয়ে দিল ঝুমুর। তাহলে পরিয়ে দাও। শর্ত? আমার দাবি কিছু চাওয়া ছিল, কিন্তু তুমি যা দিয়েছো সেগুলো পায়ে লিপ্ত। কেউ কাউকে মন থেকে ভালোবাসে না এখন, সেখানে ফ্রিতে যদি ভালোবাসার সাথে জীবনসঙ্গী পাওয়া যায়, তাহলে কেন মানা করব? নবীন এক পলক দেখে নিল ঝুমুরের স্নিগ্ধ মুখখানা, অতঃপর অপেক্ষা না করে পরিয়ে দিল বেলি ফুলের মালাটা। এই বুঝি প্রেম নিবেদন, দুজনের আনন্দের চাপ মুখভাব জুড়ে স্পষ্ট। দুপুরবেলা আকাশটা ম্লান হয়ে আছে। এই যে কাল থেকে বৃষ্টি হয়েছে, তাই আজকেও আকাশটা মাঝে মধ্যে ঘন কালো মেঘে ঢাকা পড়ে, আবার একটু পরে মেঘ উড়ে যায়। ফারহা টেবিলে বসে আছে, ঠিক মতো খায়নি সে। এদিকে সবার খাওয়া প্রায় শেষ। ফারহাকে জোরপূর্বক খেতে বসিয়েছেন রুবিনা শেখ। প্লেটে চামচ নাড়াচ্ছে সে। মনে মনে ভীষণ রাগ লাগছে লেফটেন্যান্ট সাহেবের উপর। গেল তো গেল আজকে 2 দিন, একটাবার কল পর্যন্ত করলো না। মাঝে মাঝে ফারহার মনে হয় বেডা বাইরে গেলে ভুলে যায় সে বিয়েরটা। রাগে ফুঁসছে ফারহা, অনুভব করলো আরো একটা অস্তিত্ব। সস্তর ইন্দ্রিয় জানান দিচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো ফারহা। হলুদ রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে সাইফুল শেখ। হয়তো হবে বাইরে থেকে ফিরেছে। ফারহা কিছু বলল না। সাইফুল এগিয়ে এসে ঠিক তার পাশের চেয়ারে বসলো। কিঞ্চিত অবাক হলো ফারহা। লোকটা যেন গা ঘেঁষে বসেছে তার। ফাঁকা ঢোক গিলে সে উঠে গেল। সেদিনের কথা স্মরণে এলো তার। বিয়ের আগের দিন কেমন করে তাকে জড়িয়ে ধরেছিল এই লোকটা। খুবই বিশ্রী একটা অনুভূতি। ফারহা দাঁড়াতে চাইলো না, চুপচাপ হাঁটতে লাগলো। আকর্ষণ তাকে থামিয়ে দিয়ে বলল, সাইফুল। আরে কোথায় যাচ্ছ ফারহা? পা জোড়া থামে ফারহার। পিছন ফিরে তাকাতে ইচ্ছা করলো না, কিন্তু উপায় নেই। সে ফিরে তাকালো। কিচেনে যাচ্ছে ভাইয়া, আপনি কি কিছু বলবেন? না, বলছিলাম এখানে এসে বসো একটু, সারাদিন তো কাজ করো। প্রস্তাব পছন্দ হলো না ফারহার। সে কেন তার সাথে বসতে যাবে?
ফারহা অনুভব করছে আরিয়ান বা নিহাল দুজনেই তো তাসফিনের বন্ধু। তাদের সাথে যতটা সহজ হতে পারে ততটা সাইফুলের সাথে হতে পারে না। লোকটা চাউনি বিশ্রী, তার আচরণ সবকিছুতে গা গুলিয়ে ওঠে তার। ফারহা আপত্তি জানিয়ে বলল, আমার তো সামনে এক্সাম ভাইয়া, আম্মু বলেছে খাওয়া শেষ করে একটু পড়তে, আপনি বরং বসুন, আমি আসছি। ফারহা সাইফুলের উত্তরের অপেক্ষা করলো না, চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। মিনিট 10 পর টুং টুং শব্দ করে মুঠোফোনটা বেজে উঠল। বালিশের নিচেই রাখা উচ্চ শব্দ শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে ফারহা। আরিফা আহমেদ কল করেছেন। মায়ের ফোন পেয়ে আনন্দে আত্মহারা ফারহা। হ্যালো আম্মু, কেমন আছো? আরিফা আহমেদ রান্না করেছিলেন। এক ফাঁকে ভাবলেন মেয়েটার সাথে একটু কথা বলা প্রয়োজন। শুনেছে তাসফিন চলে গেছে। মেয়েটা নিশ্চয় একা আছে, তবে ও বাড়িতে সবাই যে তাকে খুব ভালোবাসে তাতে কোনো সন্দেহ নাই ওনার। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। আব্বু কোথায়? তোর আব্বু বাইরে বারান্দায় আছে, ভাইজানের সাথে কি সব আলোচনা করছে। ফারহা ছোট্ট করে জবাব দিল ও। আরিফা আহমেদ চিন্তিত ভঙ্গিতে বললেন, শোন, চাচির সাথে কথা বল, তোর সাথে কথা বলবে বলছে কাল থেকে। আচ্ছা দাও। সাহেল আহমেদ দোতলায় ছিলেন। আরিফা আহমেদের গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ফোন নিয়ে দোতলায় গেলেন। মানুষটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ। স্নেহার সাথে ওরকম একটা অবস্থা হয়েছিল, তারপর হুট করে বিয়ে হয়ে গেল। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন তিনি। আগমন ঘটে আরিফা আহমেদের। আপা, ফারহার সাথে কথা বলো, ফোনে আছে ও। সাহেলা আহমেদ ইতস্ত পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিলেন। কেমন আছিস ফারামা? আমি ভালো আছি, কিন্তু তুমি কি করেছো নিজের অবস্থা? এত অসুস্থ হলে চলবে? চোখ দুটো খিচিয়ে বুঝে নিলেন সাহেলা আহমেদ। কান্নাটুকু আটকে নিয়ে স্বাভাবিক স্বরে বলেন, আমার স্নেহাটা কেমন আছে রে? ফারহা হাস্যোজ্জ্বল মুখে বলল, স্নেহা যে ঠিক কতটা ভালো আছে তুমি সচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। আরিয়ান ভাইয়া স্নেহাকে খুব ভালো রেখেছে। মেয়েটা ভালো আছে কথাটা জানতে প্রশান্তির নিঃশ্বাস ফেলেন সাহেলা আহমেদ। ফারহা এবং স্নেহা দুজনেই ছোট। ফারহাকে সামলে নেওয়ার জন্য তাসফিন ছিল, কিন্তু স্নেহার জন্য যে কেউ ছিল না। যাক, অবশেষে তারও কেউ হয়েছে। ফোনের টুং শব্দে ফোন তুলে নিল নেহাল। সেই নামটি আবারও দেখে খানিকটা রাগ হলো তার। কি সমস্যা পৃথা, বারবার কল করছো কেন? অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা পৃথা খুবই তীব্র অভিমান নিয়ে বলল, স্যার, আপনি কেন আমার সাথে কথা বলছেন, কেন দেখা করছেন না? রাগত হলো নেহাল। তুমি কি চাও পৃথা আমি এখন তোমার পিছু পিছু ঘুরঘুর করব? ফর গড, সেই পৃথা, এই পাগলামোগুলো থামাও। অশ্রুকণায় ভরে ওঠে আক্ষি জোড়া অষ্টাদশীর। আপনি এভাবে কেন বলছেন স্যার? আমি তো আপনাকে... হুশ, একদম চুপ, এসব কথা বলবে না পৃথা। ফোন সপাটে রেখে দিল নেহাল। জানালার কাছে বসে থাকা অষ্টাদশী আকাশ পানে দৃষ্টি ফেলল। ভঙ্গুর হৃদয় আর্তনাদ করে বলতে চাইল, কারো ভাগ্যে লেখা থাকে কারো বুকে আশ্রয়, আর কাপড় কপালে জোটে শুধু চোখের জল আর নীরব অপেক্ষা। সবকিছুই যেন পূর্বলিখিত প্রেম। বড়সড় একটি সমুদ্রের ধারে দিনটি এক বিশেষ নজরদারি আর উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। লেফটেন্যান্টদের জাহাজটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় গতিতে সমুদ্রের উপর ভেসে চলেছে। এর পালে ছায়া দীর্ঘ থেকে দীর্ঘ বিস্তর আকাশের সাথে মিলে যাচ্ছে। প্রতিটি জাহাজের ঢেউ ভেঙে সাগরের জল ফেনিত হয়ে উঠছে। তবে লেফটেন্যান্টের জাহাজের নীরব অগ্রযাত্রা যেন সতর্কতার সঙ্গে এক সমস্ত কিছু অপেক্ষা করে একরকম লক্ষ্য স্থির। গোপন সূত্রে জানা গেছে আজকের দিনটি আরো গুরুত্বপূর্ণ। কিছুটা দূরে গোপন পথে সমুদ্রের অন্ধকারে আরেকটি বিশাল জাহাজ চলতে থাকে, যার উদ্দেশ্য কিছু নিষিদ্ধ এবং অবৈধ মালপত্র পৌঁছে দেওয়া। সেই জাহাজে থাকতে পারে মাদক, অস্ত্র কিংবা চোরাচালানির দামি রত্ন, সবকিছু যেগুলো একদিকে তো দেশের নিরাপত্তাকে বিপন্ন করে, অন্যদিকে সাগরের অনিরাপদ পথে এগিয়ে চলে চোরা কারবারিরা। লেফটেন্যান্টের জাহাজ এখন গভীরভাবে টহল দিচ্ছে, যেন একটি ঘূর্ণিঝড়ের চোখে আটকে গেছে তার সমস্ত মনোযোগ। তার চোখে পড়ছে না শুধু সমুদ্রের বিশালতা, বরং সেই অবৈধ জাহাজের গতিপথ, যা শত্রুর মতো সমুদ্রের বুকে ফেলে রেখে চলে।
লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ খুবই সতর্ক ভঙ্গিতে তার সহকর্মীদের দিকে ইশারা করলেন। তার চোখে ছিল এক বিশাল দৃঢ় অভিব্যক্তি, যেন সমুদ্রের বিশালতার মধ্যে যে এক অদৃশ্য শত্রু ঘুরে বেড়াচ্ছে, তাই এখন তাদের কপালে ঝুলছে। তার দৃষ্টি যেন সোশ্যাল হয়ে উঠেছে, এমনকি একটি ক্ষুদ্রতম ইশারাও যেন প্রয়োজনীয় তার জন্য। দূরে সাগরের গভীরতার মধ্যে এক রহস্যময় জাহাজের সিলুয়েট স্পষ্ট হতে শুরু করেছিল। নাইম, ওই দেখো। তাসফিনের কণ্ঠে তীব্র সতর্কতা, তার গলা গভীর হয়ে উঠেছে গোপন সংকেত। নাইম ইসলাম লেফটেন্যান্টের নির্দেশে দ্রুত চোখ মেলল। দূরের অন্ধকারের জাহাজটি সিলুয়েট যেন আরো পরিষ্কার হয়ে উঠেছে, বড় এবং ভয়ঙ্কর। তার চোখে অসমীয় সতর্কতা, কারণ সে জানে এখানে আর কোনো ভুলের অবকাশ নেই। কমান্ড, সবাই সতর্ক হও। তাসফিনের নির্দেশ যেন এক গভীর নিঃশ্বাসের মতো হাওয়ায় ভেসে যায়। এক মুহূর্তের জন্য পুরো জাহাজে নীরবতা, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের উপস্থিতি অনুভব করেছে। কিন্তু তাসফিন এবং তার দল জানে এটা আর কোনো সাধারণ টহল নয়। আজকেও এই রাতটি এক অন্যরকম। যতই জাহাজটির কাছে আসতে থাকে ততই তার সংকেত পরিষ্কার হয়, এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরং চোরা কারবারি চালানি। মুহূর্তের মধ্যে এক দারুণ রণকৌশলে তারা প্রস্তুত হয়ে যায়। হঠাৎ সাগরের নীরবতা ভেঙে ওঠে, গোলাগুলি শুরু হয়। শব্দের তীব্রতা যেন আকাশের মধ্যে ঢেউ তুলেছিল এবং সমুদ্রের জল মেঘের মতো কাঁপতে থাকে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের নিঃশব্দ আদেশে তারাও অন্ধকারে নিজেদের অস্তিত্ব স্পষ্ট করে তোলে, যেন এক অসমীয় যুদ্ধে একে অপরের মুখোমুখি। পাচারকারীরা বুঝতে পেরেছিল যে তাদের পালানোর কোনো পথ নেই। তাদের জাহাজ সমুদ্রের গভীরে আশ্রে পড়ছিল, কিন্তু তাসফিন ও তার দলের লোকেরা রণকৌশল সুনিশ্চিত ও নিখুঁত। গোলাগুলির শব্দ মিশে গিয়েছিল জাহাজের কপালে বাজানো স্রোতের সাথে, কিন্তু পাচারকারীরা বুঝতে পারছিল এটা আর পালানোর সুযোগ নয়। অফিসার নাইম ইসলাম এক নিঃশ্বাসে শীতলভাবে জাহাজটি লক্ষ্য করল। তার হাতে থাকা রাইফেল প্রস্তুত। সোজা এক নজর দেখে নেওয়ার পর সে বুঝে গেল এটার একমাত্র সমাধান গোলাগুলি থামিয়ে সমুদ্রের ওই বিশালত্বে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পাচারকারীরা নিজেদের হাল ছেড়ে দেয়, তাদের ইঞ্জিন থেমে যায়, আর জাহাজটি একেবারে নিঃশয়িত হয়ে সমুদ্রের বুকে থেমে যায়। তাসফিন শেখ এবং তার দল তাদের শিকারকে ধরেছে। পাচারকারীরা যুদ্ধের সব পালা হারিয়েছে। বুকের ভেতর অজানা ভয় কু ডাকছে ফারহার। কিছু একটা হতে চলেছে, কেমন জানি অস্থির লাগছে তার। তার লেফটেন্যান্ট সাহেব ঠিক আছে তো? কিছু হয়নি তো? তার চিন্তায় চিন্তায় হাঁসফাঁস করছে ফারহা। তার জানা নেই সে কেমন আছে। তাসফিন শেখ এক মুহূর্তের জন্য নিজের সমস্ত শক্তি একত্রিত করে সজাগ হয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্রের অন্ধকারে ছড়িয়ে থাকা এক নিঃশব্দ শীতলতা, যেখানে শুধু তার নিজের শ্বাসের শব্দই কেবল প্রতিধ্বনি হচ্ছে। তার চোখের সামনে তখন সে দৃশ্য যা কখনোই তার কল্পনায় আসেনি। তার নিজের ভাই সুহাদ্দ শেখ, সে কিনা এক ন্যায়পরায়ণ লেফটেন্যান্ট হিসেবে পরিচিত, আজ সেই ভাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাসফিনের মনে এক তীব্র দোলাচল চলে আসছে। পৃথিবীটা যেন এক নিমিষে বদলে গিয়েছে। তার পায়ের নিচের মাটির অনুভূতি হারিয়ে গেছে। সুহাদ্দ ছিল তার সব থেকে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাদের একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আজ সে শুনেছে সুহাদ্দ শেখের নাম এক অবৈধ চোরাচালান চক্রের সাথে জড়িত। তাসফিন কখনোই ভেবেছিল না তার ভাই এমন কিছু করতে পারে। ইন্টারোগেশনের রুমে যেখানে রাখা হয়েছে সুহাদ্দকে, কিছুক্ষণ পরেই সেখানে যাবে তাসফিন। সে ভেবে পাচ্ছে না রাইমা শেখ এবং আলাপ শেখকে কি উত্তর দিবেন। তারা যে ভেঙে পড়বে। সাইফুল নেই বাড়িতে, তার কোনো খোঁজ খবর নেই। সে কোথায় আছে জানে না নূপুর। কাউকে কিছু বলতেও পারছে না। রুবিনা শেখ যতবার জিজ্ঞেস করেছে সাইফুল কোথায়, ততবার মিথ্যে বলতে হয়েছে তাকে। এবং সে আজ বিকেলে রেজওয়ান শেখ পর্যন্ত জিজ্ঞাসা করেছে সাইফুল কোথায়। প্রতি উত্তরে নূপুর বলেছে সে একটু বাইরে বেরিয়েছে। আম্মু, খাবো আমি। আধো আধো কণ্ঠে বলল মাহির। তখনই কলেজ থেকে ফিরেছে ফারহা। মাহির বাবু, আমি এসে গেছি, চলো আমার সাথে খাবে। খুশিতে গদগদ মাহির। ফারহা চট করে হাত মুখ ধুয়ে এলো। নূপুর তৎক্ষণে টেবিলে খাবার দিয়ে দিল। দুপুরের খাবার সবাই একসাথে খেয়েছে। খাওয়া শেষে ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছে রুবিনা শেখ। রেজওয়ান শেখ বরাবরের মতো নিজের শপে চলে গেছেন। সাইফুল বাড়িতে নেই, তাতে বেশ শান্তি লাগছে ফারহার। কয়েকবার চেষ্টা করেছিল নূপুরকে সাইফুলের কথাটা বলার, সরাসরি না বললেও তার ভাবসাব মোটেও পছন্দ হয়নি ফারহার নিকটে।
একবার ভেবেছিল তাসফিনকে বলবে, সেই জন্য ফোন পর্যন্ত করেছে, অথচ ফোন লাগেনি। হয়তো নেটওয়ার্ক জনিত সমস্যা হতে পারে। রুমের এক কোণে বড় সড়ো একটা ছবি লাগানো তাসফিনের, তার নিচেই টেবিলে অনেকগুলো ছোট ছোট ছবি ফ্রেম করা, তার মধ্যে একটা তার ইউনিফর্ম পরা। হাতে তুলে নিল ছবিটা, কি স্নিগ্ধ মুখশ্রী। আনমনে হেসে ফিসফিসিয়ে বলল, ও লেফটেন্যান্ট সাহেব, আমি আপনাকে বড্ড মিস করছি। আপনি কবে ফিরবেন বলুন তো? আমার যে একা ভালো লাগছে না। ফারহা অনুভব করলো কেউ খুব নিকটবর্তী, তার আলগোছে শুয়ে আছে তার মেয়েধীন উদর। ধীরে ধীরে তার ক্লিন শেপ করা গাল শুয়ে যাচ্ছে গ্রীবাদেশ। লজ্জায় আড়ষ্ট ভঙ্গিতে চোখ খিচিয়ে বুঝে নিল ফারহা। লেফটেন্যান্ট সাহেব, আই নিড ইউ ব্যাডলি সুখ। স্পর্শটুকু গাঢ় হলো, হাতের গভীর স্পর্শে মুছে যাচ্ছে ফারহা। কণ্ঠিত হচ্ছে নাজুক বদনখানি। ভ্রম চোখ খুলে থতমত খেলো ফারহা। কল্পনা করছিল সে, ইস কি সব হাবিজাবি কথা ভাবছে, কিন্তু করবেটা কি, লোকটাকে প্রচন্ড মিস করছে। বাকবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে এখুনি। আউল মার্কা কবিতা শুনে থতমত খেয়ে গেল স্নেহা। সজোরে ধাক্কা দিল ফারহার মাথায়। এসব কি বলছিস তুই? কবিতা। আরেক দফা আহাম্মক বনে গেল স্নেহা। স্নেহা বাড়িতে একা থাকবে বলে আরিয়ান এখানে দিয়ে গেছে তাকে। রুবিনা শেখ বড্ড খুশি হয়েছেন এখানে আসাতে, কিন্তু রাইমা শেখ নাক কুচকা নিয়েছেন, তবে তাতে পাত্তা দিলেন না রুবিনা শেখ। সেই থেকে আড্ডা দিচ্ছে ফারহা স্নেহা দুজনেই। এটা কবিতা? তার চেয়ে আমি ভালো বলতে পারি। ফারহা সপাটে হেসে বলল, তাহলে বলো। সর চোখের সামনে থেকে। নূপুর আস্তে আস্তে বেগুনি নিয়ে এলো সবার জন্য। ফুরফুরে মেজাজে দোতলা থেকে নেমে এলো ঝুমুর। নবীনের প্রেম নিবেদনের পর থেকে ভীষণ আনন্দে থাকে ঝুমুর, আজকেও তাই। আপু বেগুনি। হু বলে নূপুর ছোট করে জবাব দিল। ফারহা চট করে একটা হাতে তুলে নিল। উফ আপু, এত ভালো লাগে এটা খেতে, কি বলবো। স্নেহা নিজেও এক পিস হাতে তুলে নিল। পরপর প্লেট খালি হয়ে গেল মুহূর্তের মধ্যে। দারুণ হয়েছে নূপুর আপু। তৎক্ষণাৎ শোনা গেল বাহিরে থেকে আসা কণ্ঠস্বর, আমাদের রেখে একাই ঠুসে যাচ্ছ, এ তো মহা অন্যায়। নিহাল আর আরিয়ান একই সঙ্গে ফিরেছে। দুজনকে দেখে ঝুমুর গদগদ প্রায়। ফারহাও কম যায় না। ভাইয়া ভোমরা, এসো এসো। জুতো জোড়া খুলে ভেতরে এলো দুজনাই। নিহাল আর চোখে এক পলক দেখে নিল নূপুরকে। আরিয়ান ফুরফুরে মেজাজে এগিয়ে গিয়ে স্নেহার কাছে বসলো। স্নেহা খানিকটা সেটিয়ে গেল, হাসপাস ভঙ্গিতে চাইলো আরিয়ানের দিকে। লোকটা কেমন দুষ্টু হাসছে। ছি রে নূপুর আপা, আমাদের জন্য রাখলে না? নূপুর তড়িৎ গতিতে বলল, আরে না না, রান্নাঘরে আরও আছে, বসো তোমরা। নূপুর চট জলদি এগিয়ে গিয়ে রান্নাঘর থেকে বাকিদের জন্য বেগুনি নিয়ে এলো। ফারহা নিহালকে শোধাই, ভাইয়া আপনি সমুদ্রে ফিরবেন না? নিহাল টিপকুনি কেটে বলল, কেন গো ভাবিজি, তোমার কি পছন্দ হচ্ছে না আমি এখানে থাকি? হাপিত্তোষ করছে ফারহা উদাস ভঙ্গিতে বলল, আপনি বুঝতে পারছেন না ভাইয়া। আপনি যদি না যান তাহলে আমি খবর পাবো কি করে? কমান্ডারের একবারও ফোন করেনি আমাকে। ফিসেল হাসে আরিয়ান। নিহাল দুঃখ প্রকাশ করে বলল, কষ্ট পেও না ভাবিজি, তোমার জন্য আমরা আছি। আমি আর আরিয়ান তাসফিনের বন্ধু, মানে একই হলো। চোখ টিপে নিহাল সহসা হেসে ফেললো ঝুমুর। আসুক আমার ভাই, এরপর বলবো তোমরা কিভাবে তার বইয়ের উপর চান্স মারছো। ফারহা টলমলে চোখে তাকায় নিহালের দিকে। ভাইয়া এটা বলতে পারলেন আপনি? নিহাল হো হো করে হেসে উঠল। ফারহা মেয়েটা বড্ড ভালো, তাকে সত্যি আদর আদর লাগে। যখন ভাইয়া বলে ডাকে সত্যি অন্যরকম নিদারুণ অনুভূতি কাজ করে। সম্পর্কে যথেষ্ট বড়, যেমন তার ভাবি হয়, অথচ বয়সে তার ছোট। তাসফিন, আরিয়ান এবং নিহাল দুজনকেই খুব বিশ্বাস করে, তাই তো এখন পুরো বাড়ির দায়িত্ব তাদের কাছে দিয়ে গিয়েছে। যতদিন আছে তারা যেন তাদের দেখে। সকল টেলিভিশন চ্যানেলের স্ক্রিনে ভেসে উঠেছে এক চাঞ্চল্যকর সংবাদ। প্রকাশ সারির কাজগুলোর ছাপিয়ে দিয়েছে বিস্ফোরণ শিরোনাম। লেফটেন্যান্ট সুহাদ্দ শেখ চোরাচালানের সঙ্গে জড়িত। হাতে নাতে ধরলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সামরিক গোয়েন্দা বিভাগ এবং নৌবাহিনীর অভ্যন্তরীয় তদন্ত কমিটির কাছে তদন্তের জন্য সুহাদ্দ শেখকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর তদন্ত করা হবে, যেখানে প্রমাণের মুখোমুখি হতে হবে তাকে, এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তির মাত্রা হবে ভয়ঙ্কর। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে এই অন্ধকার অধ্যায় শেষ কোথায় গিয়ে ঠেকে। খবরের কাগজে ছাপা সেই ভয়ঙ্কর সংবাদ পড়ে ভেঙে পড়লেন আলাপ শেখ। নীরব পাথরের মতো বসে রইলেন তিনি। চোখের সামনে ভেসে উঠল
ভবিষ্যৎ উজ্জ্বলে সব স্বপ্ন ধুলে মিশে যেতে দেখলেন। পাশে বসে বড় ছেলে রেজওয়ান শেখ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু তার কণ্ঠ অবিশ্বাসের ছিল শূন্যতার প্রতিধ্বনি। এদিকে ঘরের কোণে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়লেন রাইমা শেখ। তার আর্তনাতে যেন ঘরের দেয়ালগুলো কেঁপে উঠল। রুবিনা শেখ, রেজওয়ান শেখের স্ত্রী, এগিয়ে এসে শাশুড়িকে শান্ত করতে চেষ্টা করলো। কিন্তু রাইমা শেখের কান্নার মাঝেও উঠে এলো তীব্র বিষণ্ণতা আর অভিমানের ঝড়। চোখের জল মুছতে মুছতে তিনি কটাক্ষের ছায়ায় বললেন, তোমার ছেলে তাসফিন কি করে এসব করতে পারলো? হ্যাঁ, আমার ছেলেকে এইভাবে তুলে দিল? আমার ছেলে কিছু করেনি। যদি ওর কিছু হয়, যদি আমার ছেলেটাকে হারাই, আমি কখনো তাসফিনকে ক্ষমা করব না, কোনো দিন না। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল, আর একটি অদৃশ্য ফাটল ছড়িয়ে পড়ল শেখ পরিবারের মজবুত বন্ধনে। ফারহা মুখ চেপে কেঁদে উঠছে। রাইমা শেখ তা যা শুনিয়েছে তাকে, তার স্বামী তার দেবরকে অপরাধী প্রমাণ করতে চাইছে। কি হবে জানা নেই ফারহার। ইন্টারোগেশন রুমের নির্যাতন। সাদামাটা চার দেওয়ালের ভেতর বসেছিল লেফটেন্যান্ট সুহাদ্দ শেখ। তার হাতের বঁধন বড়ই শক্ত হোক, দৃষ্টি ছিল অদম্য, এক জেদের আগুনে তৃপ্ত। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও দৃষ্টি ছিল এক অটল দৃঢ়তা। তাসফিন শেখ শত চেষ্টা করেছে তাকে মুখ খোলাতে, প্রশ্নের পর প্রশ্ন ছুঁড়েছে, কখনো কড়া কণ্ঠে, কখনো শান্ত অনুরোধে, কিন্তু সুহাদ্দ কেবল একটি কথাই বলেছে বারবার, আমি একা নই, এই খেলায় আরেকজন রয়েছে, সেই মূলত মূল খেলোয়াড়। তবে নাম, পরিচয়, প্রমাণ কিছুতেই মুখ খোলেনি সুহাদ্দ। তাসফিন বারবার চেষ্টা করেও যখন কোনো লাভ হয়নি, তখন তার ভেতরে জমে উঠেছিল অসহায় ক্রোধ আর বিষণ্ণতা। এ যেন এক যুদ্ধ, যেখানে দুপক্ষই হারছে, একজনের সত্যর কাছে হারছে আরেকজন অস্বীকৃতি, আর অন্যজন নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করে ন্যায়ের কাছে মাথা নত করতে বাধ্য। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেছে। সময় যেন মলিন এক চাদরে মুড়ে রেখেছিল চারপাশ। দুপুরের আকাশ আজও ক্লান্ত, রোদে নেই আগের মতো উজ্জ্বলতা, বাতাসেও নেই কোনো নতুনতার সুবাস। তবুও ফারহার মনে আজ এক অদ্ভুত ফুরফুরে উচ্ছ্বাস, কারণ আজ ফিরছে তাসফিন। সমুদ্রের বিশালতার মাঝখান থেকে হাজারো ঢেউ পেরিয়ে অবশেষে আপন ঠিকানায়। বুকের ভেতর টুপটাপ কাঁপছে ফারহার হৃদয়। 6 মাসের দীর্ঘ প্রতীক্ষা, অব্যক্ত কথামালা, তার জমে থাকা সব অশ্রু আজ যেন রঙিন প্রতীক্ষার ফুল হয়ে ফুটেছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ধুলো মলিনতা আজ ঝরে পড়বে তাসফিনের এক ঝলক হাসিতে। দরজার পাশে দাঁড়িয়ে দু চোখে নির্বসনীর উন্মাদনা নিয়ে ফারহা অপেক্ষা করে। 6 মাসের অপেক্ষা যে আজ আর কয়েক পলকের অতিথি।